নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। রথযাত্রা উপলক্ষে আজকের আমাদের বিশেষ নিবেদন। আশা করি আজ রথের দিনটা আপনাদের সকলের খুব ভালো কাটুক। আজ আপনাদের সামনে যেই গল্পটি উপস্থাপিত করতে চলেছি সেই গল্পটির নাম হলো সাধু দেবকুমারের আজব কাহিনী। গল্পটি আমরা নিয়েছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় সম্পাদিত সেরা 101 গোয়েন্দা গল্প এই বই থেকে। সাধু দেবকুমারের আজব কাহিনী, লেখক শক্তি চট্টোপাধ্যায়। শক্তি চট্টোপাধ্যায় 25শে নভেম্বর 1933 সালে 24 পরগনা জেলায় জন্মগ্রহণ করেন। বাঙালির প্রিয় কবি, গদ্যকার, পদ্যকার এবং ছোটদের লেখা সমান দক্ষ। তার প্রথম কাব্যগ্রন্থ হল হে প্রেম হে নৈষদ্য। তার মোট কাব্যগ্রন্থের সংখ্যা প্রায় 52টির ওপর এবং উপন্যাসের সংখ্যা প্রায় 8টির কাছাকাছি। তার প্রথম রচনা কুয়োতলা উপন্যাস। হৃদয়পুর, মুড়ি, বাবরের বংশদর্শন প্রভৃতি গল্প অন্যতম জনপ্রিয়তা অর্জন করেছে। 1975 সালে আনন্দ পুরস্কার এবং 1983 সালে যেতে পারি কিন্তু কেন যাব কাব্যগ্রন্থের জন্য পেয়েছেন একাডেমি পুরস্কার। 1995 সালে 3রা মার্চ তিনি মৃত্যুকে বরণ করে নেন। আজ আমরা তারই লেখা একটি ছোট গল্প আপনাদের সামনে রথযাত্রা উপলক্ষে উপস্থাপিত করতে চলেছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের নিবেদন। রথযাত্রা উপলক্ষে আমাদের আজকের বিশেষ নিবেদন শক্তি চট্টোপাধ্যায়ের লেখা সাধু দেবকুমারের আজব কাহিনী। মহাসাধু দেবকুমার তখনও সাধু সন্ত কোনোটাই নন। কিছুদিন হলো বিয়ে শাদী সেরে নববধূর সাথে মধুজামিনী করতে বেরিয়েছিলেন। চাকরি বাকরি তেমন কিছু তিনি করেন না। দাদা বৌদির হোটেলে সবলে আছেন। সবলে কথাটার পিছনে কিছু বলবান উপাখ্যান আছে। 30-এর মধ্যে বয়স, বেশ স্বাস্থ্যবান চেহারা, পেশিপুষ্ট, পরোপকারী যুবক, যে কোনো ঝামেলায় মহড়া দিতে সদা আগমান। আখড়ায় ফি দিনই কুস্তি লড়েন। ছোড়া খেলা, লাঠি খেলা সবেতেই তিনি 1 নম্বর। এমনকি কয়েকবার মহাপরাক্রমশালী দারা সিংকেও তিনি চিৎ করেছেন। জুনিয়র বক্সিংয়ে পরপর 2 বছর তিনি চ্যাম্পিয়নও ছিলেন। তবে এগুলোর মধ্যে তো দোষের কিছু ছিল না। দোষ একটাই, তা হলো প্রতিদিন একাধি ঘটনা বাঁধানো। আর সেই ঘটনাগুলির নায়ক স্বয়ং দেবকুমার। এক ঘুষিতে কারোর চোয়াল খুলে গেল, কারো বা এক পাটি দাঁত খসে পড়ল টগর ফুলের মতো। প্রত্যেকটি খবর দাদার কানে আসতো, আর আসলেই দাদা বেধড়ক পিটাতেন। দেবকুমার মাথা নিচু করে জানাতেন লোকটা খারাপ, বা ওরা এক কাট্টা হয়ে বুড়ো পুরুত মশাইকে শেষ করে দিচ্ছিল। আমি দেখতে পেয়ে কথা শেষ হয় না। খিলের বাড়ি পিঠের ওপর আরো উপর্য করি নেমে আসে। দেশের ভালো করার দায়িত্ব তোমায় কে দিয়েছে? সমাজ শাসক? কে আমার রবিনহুড এলেন রে?
এইভাবে বছরের পর বছর তিথি বিরক্ত হতে হতে দাদা বৌদি দেবকুমারের জন্য বিয়ের ব্যবস্থা করে ফেললেন। ভাবলেন বদল হবে, হলেও তাই। ওদের প্রেসক্রিপশন সমূহ কার্যকর হলো। এছাড়া হাতে কিছু থোক টাকা দিয়ে বললেন, যে কোনো একটা ব্যবসা করো, খাবে বাড়িতেই, তবে তোমার হাত খরচ আজ থেকে বন্ধ। মাসে দুজনের টুকিটাকি খরচ চালিয়ে নিতে হবে। আমি দিতে পারি, কিন্তু দেব না। স্বাবলম্বী হওয়ার চেষ্টা করো, অনেক বয়স হয়েছে তোমার। পিতৃতুল্য দাদার কথা অক্ষরে অক্ষরে মেনে নিল দেবকুমার। কলেজ স্ট্রিটে একটা বইয়ের দোকান করলেন। মূলধন ছাড়াও অন্যতম প্রধান সম্পদ ছিল সততা। দিনে দিনে একটা চলনসই জীবন কাটানোর ব্যবস্থা হলো। দেবকুমার সদা সুখী, নিহত, প্রফুল্ল। বউকেও ঠিক তেমন করে গড়ে নিলেন। কিন্তু আমাদের গল্প এই হেন দেবকুমারের সাধু হওয়া নিয়ে। ঘুরে ঘুরে বেরিয়ে দেবকুমার ও দেবকুমারীর দিন কেটে যাচ্ছিল। খুব একটা তেল তেল ফুলফুল দিন না কাটলেও কেটে যাচ্ছিল। দেবকুমারের তখন মাথা ভর্তি জটা, একগাল কাপালিক দাড়ি, পরনে গেরুয়া রঙের ছাপানো কুর্তা আর লুঙ্গি, পায়ে খড়ম, হাতে একটা বেলকাঠের সাদাটে লাঠি, পাহাড়ের টিলায় টিলায় ওঠার জন্য। কমণ্ডলও নেই, সাধু তো আর নন। দেবকুমারীকে গৌহাটিতে এক বন্ধুর বাড়িতে রেখে আগরতলায় এসেছেন। উঠেছেনও এক বন্ধুর বাড়ি। কখনো পায়ে হেঁটে, কখনো বাসে ট্রাকে ঘুরে বেড়াচ্ছিলেন জলে জঙ্গলে মনের আনন্দে। সেই বন্ধুর জিপে চড়ে গোটা এলাকা তোলপাড় করে দিচ্ছিলেন। কিন্তু সেই গেরুয়া রং জটাজব্যতাকে ইতিমধ্যে দেশতব্য করে তুলেছিলেন। খুবই স্বাভাবিক বিষয়টা। কেউ ভাবছিল তিনি সন্ন্যাসী, কেউ ভাবছিল মঠ মন্দিরের সন্ত, কেউ বা ভাবছিল কোনো বিশেষ সঙ্ঘ প্রতিষ্ঠানের বাবাজি, গুরু ঠাকুর। কিন্তু তখন তেমন কেউ তার কাছে পৌঁছায়নি বা ঘেঁষেনি। শুধু একটা ঘটনা তাকে একদিন মহান্ত সাধু বানিয়ে দিল। তেমনি কোনো কথা ছিল না। দেবকুমার ত্রিপুরেশ্বরী মন্দিরের দিকে পা বাড়ালেন। তখন ভর দুপুর, রোদ্দুরে চাঁদে ফেটে যাচ্ছে। পায়ে সেই খড়ম, তেমনি গেরুয়া পরনে। হাতের লাঠিটি শুধু নেই, কাঁধে এক আজানুলম্বিত কাঁধ ব্যাগ। দেবকুমার হেঁটে চলেছে কেমন একটা ঘোরের মধ্যে। বন্ধু আজ দুদিন যাবৎ কাজে বাইরে, সুতরাং একা দেবকুমার কি আর করেন, মন্দির দর্শনে চললেন। বিশাল সেই রাজার মন্দির, খুব পুরনো। চণ্ডীমণ্ডপ পেরিয়ে এক বিশাল আকার বন্ধ দরজার সামনে এসে দাঁড়ালেন। ভ্রুকুটি করলেন, বুঝি মা, মাগো। দুবার বজ্র কণ্ঠ ধ্বনির পর হাঁটু মুড়ে বসলেন, জপ করলেন। তারপর যখন উঠলেন তখন তার দুই চোখ জবার মতন লাল। হয়তো রোদ্দুর লেগে এই রক্তাভাব। কিন্তু দেবকুমারের মনের ভিতর কি এক অনাস্বারিত তোলপাড় হতে থাকল, যার মানে তিনি কখনো খুঁজে পাননি। বৃদ্ধ রাজপুরোহিত তার সামনে এসে দাঁড়ালে দেবকুমার এক বিচিত্র স্বরে তাকে আদেশ দিলেন, দরজা খুলে দাও, মা আমাকে ডেকেছেন, তাই এসেছি। আজ 20 বছর বাদে মা আমাকে ডেকেছেন। পুরোহিত বললেন, নিয়ম নেই, রাজার আদেশে এই বদ্ধ দরজা এখন আর খুলবে না, অসম্ভব। সেই লোহার বল্টু লাগানো বিশাল দারু দরজার দিকে তাকিয়ে দেবকুমার বসেই রইলেন। ঠিক কতক্ষণ ছিলেন তা খেয়াল নেই।
ইতিমধ্যে মন্দির চত্বরে যে 2-4 জন ছিলেন কৌতূহল বশবর্তী কাছাকাছি এসে দাঁড়িয়েছেন। দেবকুমারের কোনো দিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সে চোখ বুঝে মায়ের উদ্দেশ্যে ক্রমাগত বলে যাচ্ছেন, তোর ডাক শুনে এলাম, তুই দরজা বন্ধ করে নিদ্রা যাচ্ছিস? এ কেমন ব্যবহার মা? ছেলের প্রতি এ কি মায়ের ব্যবহার? ঠিক আছে, আমি ফিরে যাচ্ছি। বহু বছর বাদে তোর ডাকে ফিরে এসেছিলাম, ফিরেই যাচ্ছি। আর কোনো দিনও তোর সাথে আমার আর দেখা হবে না। যেমন ত্যায্য পুত্র ছিলাম, তেমনই ত্যায্য হয়ে ফিরে চললাম। সে যে কি ঘোর লেগেছিল আজ অবধি তার ব্যাখ্যা পায়নি। সে কি গেরুয়ার ঘোর? জানি না। সাধারণ দেবকুমার সেদিনের সেই অবিশ্বাস্য ঘটনা বলতে বলতে শিউরে ওঠে। 2টি হাত সামনে বাড়িয়ে দেখান কেমন লোম খাড়া হয়ে উঠেছে। তারপর বড় বড় 2টো লোহার তালার মাঝে 2 লাইন খসখস করে, মা কি এমন ব্যবহার করতে পারে ছেলের প্রতি? থাক, চললাম। লিখে 2টো তালার ফাঁকে চিরকুটটা গুজে দিল। দিয়ে মাত্র পিছন ফিরেছে, অমনি ওই 2 ভারী দরজা ক্যাচ ক্যাচ শব্দ করে খুলে গেল। সেই ফাঁকা দরজা দিয়ে মন্দিরস্থ ভয়ঙ্কর কালো দরজার দিকে তাকিয়ে চোখ বুজে ফেললাম। প্রচণ্ড ভয় করতে লাগলো। এটা কি হলো? এমন তো চাইনি। আর সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ পূজারী আমার পায়ে লুটিয়ে পড়ে ক্ষমা চাইতে লাগলেন। আমার আমার অন্যায় হয়েছে, আমার ঘাত হয়েছে। আমি তোমার চিনতে পারিনি বাবা। উনি তো সাষ্টাঙ্গ। ওর সাথে আশেপাশে যারাই ছিল সবাই পায়ে পড়ে গেল সঙ্গে সঙ্গে। এর এই প্রার্থনা ওর ওই শুনতে শুনতে কান ঝালাফালা হওয়ার জোগাড়। প্রত্যেককে বড়া ভয় দিয়ে যেভাবে এসেছিলাম তার চেয়ে অন্যভাবে পালিয়ে বাঁচলাম। কিন্তু বাঁচা কি যায়? তখন তো ধরা পড়ে গেছি। প্রায় সবাই পিছু নিয়েছিল। অলৌকিক এক বাবার কথা গোটা শহরে রটে গেছে আগুনের মতো। আমার ওই বন্ধুর বাড়ি তখন বাবার আশ্রম। লাইন করে সবাই বিপদ ভঞ্জন বাবার সামনে, আর আমারও মুখ দিয়ে অমুখ সমাধান বেরিয়ে আসছে। আমি কি বলছি তা আমার কোনো খেয়াল নেই। এই করে 2 দিন কাটলে আমার বন্ধু সপরিবারে এসে যখন গভীর রাতে আমার সামনে করজোড়ে বসলো, আমার চেতনা ফিরল। বললুম, ভূপেন্দ্র, কাল ভোরের ফ্লাইটে যাওয়ার ব্যবস্থা করো, নইলে তোমারও বাস উঠবে এখান থেকে এবং আমারও গায়ের চামড়া গায়ে আর থাকবে না। ভক্তরা চামড়া খুলে নেবে। আমরা সবিস্ময়ে জিজ্ঞেস করি, ব্যাপারটা হলো কি করে? অবিশ্বাস্য। দেবকুমার ভাসতে ভাসতে কুটো ধরার মতন বললেন, মনে হয় ঠিক মতন তালা লাগানো হয়নি। তালার ফাঁকে চিরকুট ঢোকাতে গিয়ে দরজায় চাপ পড়ে থাকবে। ভোরবেলা জন্মের মতন গেরুয়া ছেড়ে প্লেনে উঠলাম।